নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে যে গল্পটি আপনাদেরকে পাঠ করে শোনাবে সেটি লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। গল্পটির নাম আত্মজ। গল্পটি কয়েকটি ভাগে প্রকাশিত হবে, একটু ধৈর্য ধরে শুনবেন। আজকে এর প্রথম পর্ব, আত্মজ, সুচিত্রা ভট্টাচার্য। মা আজ চলে গেলেন। একটু আগে বৈদ্যুতিক চুল্লির গহ্বরে ঢুকে গেছে মা, পুড়ছে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দ্রুত। আমার যেন এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। সকালে যখন অফিসে বেরোই তখনও সব ঠিকঠাকই ছিল, যেমন থাকে আর কি। দিনটাও আজ শুরু হয়েছিল আর 5টা দিনের মতনই। মাঘের শুরুতে এবার শীতটা বেশ জাঁকিয়ে এসেছে। সকালে লেপ ছেড়ে বেরোতে ইচ্ছে করছিল না একদম। শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিলাম সংসার নিজের নিয়মে হুড় মুড় দুধ দাঁড় করে ব্যস্ত হয়ে পড়েছে। দুধ খাওয়া নিয়ে রোজকার মতনই গাঁই করছে মাম্পি। গোগল জোর করে কিচিরমিচির জড়েছে। সুপ্তি কষে ধমকালো ছেলে মেয়েকে। সুপ্তি আমার স্ত্রী। এক ফাঁকে চা দিয়ে গেল আমায়। মার আয়াকে ডেকেও কি যেন নির্দেশ দিল। রুটিন মাফিক শব্দ বেজে চলেছে সংসারে। মার স্পঞ্জের জন্য জল গরম করেছে আয়া। ঠিকে ঝির সঙ্গে কি যেন কথা চালাচালি হলো। সুপ্তি ছেলে মেয়ে টিফিন বানাচ্ছে। দেখ না দেখ মাম্পি, গোগল স্কুল বাস এসে গেল। আমিও লাফ দিয়ে উঠে বাথরুমে ফিরেই ছটপট দাড়ি কামানো কনকনে জলের কাকস্নান করে নিলাম। ডাইনিং টেবিলে সুপ্তি একখানা লিস্ট ধরিয়ে দিল। পরশু মাম্পিদের স্কুলের স্পোর্টস। মেয়ের জন্য লাল বর্ডার দেওয়া একজোড়া মোজা চাই। ওয়াটার ম্যাট্রেস শুয়েও টুকটাক বেডশোর বেরোচ্ছে মার। শয্যা ক্ষত মলম আনতে হবে। মনে করে চাও আনতে হবে অফিস পাড়ার দোকানটা থেকে। এরপর মিনিবাসে লাইন, কান ঘেঁষে লেড বাঁচিয়ে অফিসে প্রবেশ। বাড়তি নেক জিএম এর আসা যাওয়া, ফাইল কম্পিউটার আর কাজের ফাঁকে ফাঁকে সহকর্মীদের সাথে মৃদু আলাপচারিতা। তপনবাবু 47 বছর বয়সে বিয়ে করেছেন। তাকে আমরা উইক প্রেজেন্ট করব না ফলস টিথ, তাই নিয়েও হাসাহাসি হলো একচোট। সবই চলছিল গতানুগতিক ছন্দে, কিংবা নিতান্তই ছন্দহীন। ছবিটা দুপুরবেলায় বদলে গেল হঠাৎ। টিফিন আওয়ারে তখন একটু ক্যারাম পিটিয়ে নিচ্ছিলাম। আজকাল ছুটির পর আর রিক্রিয়েশন রুমে ঢোকার উপায় নেই। ফিরতে সামান্য দেরি হলে যা খিটখিট করে সুপ্তি। আমি ঘরে বন্দি আর তুমি ফুর্তি করে বেড়াচ্ছ। সত্যি তো, বেচারা এখন একদমই ঘরে আটকা। একদিকে চ্ছেলে মেয়ে সংসার, অন্যদিকে অনন্ত শয্যায় শুয়ে থাকা পক্ষাগ্রস্ত শাশুড়ি। সুপ্তির এখন একেবারে চিঁড়েচ্যাপ্টা দশা। এদিকে ওদিকে ঘোরা, সিনেমা, থিয়েটার সবই তো গেছে। রুগ্ন শাশুড়িকে ফেলে বাপের বাড়ি বা যেতে পারে কদিন। গেলেও প্রতি মুহূর্তে হাত টান, এই ফিরতে হবে, এই ফিরতে হবে। অগত্যা গৃহশান্তি বজায় রাখতে আমাকেও গুহায় সেধতে হয় জলদি জলদি। তো আজ সবে দ্বিতীয় বোর্ড খেলছি। রবীন্দার ডাক, অমিত, অমিত তোমার টেলিফোন। রেডটা পকেটের মুখে ঝুলছে প্রায়। স্ট্রাইকার সেট করতে করতে বললাম, কার ফোন? তোমার বাড়ি থেকে। মনে হলো তোমার গিন্নি। শুনেই কেমন একটা খটকা লাগলো। সুপ্তি তো তেমন দরকার ছাড়া ফোন করে না। লাল ঘুটি রয়েই গেল। তাড়াতাড়ি এসে রিসিভার তুলেছি। হ্যালো, কি হলো? এই শোনো, মা কেমন করছেন? সে কি? কেন, কি হয়েছে? ভয়ানক নিঃশ্বাসের কষ্ট, চোখ টোক কেমন উল্টে যাচ্ছে। সর্বনাশ, কখন থেকে? এই তো আমি একটু মনিকাদিদের ফ্ল্যাটে গেছিলাম, রমা ডেকে আনলো। বলছে গলা ভাত খাওয়ানোর পর থেকেই নাকি কেমন কেমন করছিল। কখন খাইয়েছে? আরে বাবা, যেমন খাওয়ায়, 12টা সোয়া 12টা। সঙ্গে সঙ্গে বলেনি কেন?
অতটা না কেউ বুঝতে পারিনি, মার হাত পাও কেমন ঠান্ডা মেরে যাচ্ছে। ডাক্তারবাবুকে ডেকেছো? এক্ষুনি আসছেন। তুমি 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 একটু চটপট চলে এসো না, আমার কিন্তু ভালো ঠেকছে না। তখনও চরম কিছু ঘটার কথাটা মাথায় আসেনি। ট্যাক্সিতে আসতে আসতেও ভাবছিলাম কেন এমন হলো। লাংস ইনফেকশন। ডাক্তারবাবু রুটিন চেক আপের সময় একদিন বলেছিলেন শুয়ে থাকতে থাকতে এসব রুগীদের নাকি পেশি আপনা আপনি শিথিল হয়ে আসে, তখন ফুসফুসে খাদ্য কণা ঢুকে যাওয়া অসম্ভব নয়, তার থেকেই সংক্রমণ। কি যেন একটা নামও বলেছিলেন রোগটার, কি এক নিউমোনিয়া। অবশ্য ঠান্ডা ঠান্ডাও লাগতে পারে। কতদিন রাত্রে পেচ্ছাপ করে মা তার উপরেই পড়ে থাকে, রমা উঠেও না, ভোস ভোস করে ঘুমায়। ক্যালাস মেয়ে ছেলে একটা। আবার একটা আতান্তরে ফেললো। তেমন বাড়াবাড়ি হলে এক্ষুনি হয়তো নার্সিংহোমে রিমুভ করতে হবে। বাড়িতে কত টাকা আছে? আজ মাসের 19, মেরে কেটে 1002। ওতে কি বা হবে, ব্যাংক তো প্রায় ফর্সা হয়ে এসেছে। আবার ধার করব, আবার বাবা রে, ধারে ধারে একেবারে নুব্জ হয়ে যাব। কার কাছে চাওয়া যায়? প্রবীরদা একবার গিয়েছিল, দরকার হলে বলো। সত্যি অবশ্য ওর দাদার কাছে টাকা চাওয়াটা তেমন পছন্দ করে না। খুকুদিকেও অ্যাপ্রোচ করা যায়, বঞ্চি হলেও খুকুদি তো মার মেয়েরই মতন। খুকুদির বিয়েতে মা নিজের একটা নেকলেস ভেঙে গয়না গড়িয়ে দিয়েছিল, খুকুদি হয়তো ফেরাতে পারবে না, কিন্তু আমি ফেরত দেব কোত্থেকে? ফের একটা পিএফ লোন, নাকি নার্সিংহোমে না নিয়ে গিয়ে হাসপাতালে? খরচটা তাও একটা মাপের মধ্যে থাকে। কিছুরই প্রয়োজন হলো না। বাড়ি এসে দেখি সব শেষ। আশেপাশের ফ্ল্যাটের বেশ কয়েকজন ঘরে থমথমে মুখে দাঁড়িয়ে। সুপ্তি মার খাটের বাজু ধরে স্থির, রমা পায়ের কাছে, মাম্পি গোগল তখনও স্কুল থেকে ফেরেনি। আমার কেমন ঘোর ঘোর লাগছিল। এক দীর্ঘ ক্লান্তিকর অধ্যায়ের এত আকস্মিক পরিসমাপ্তি। টানা 2 বছর মা শয্যাশায়ী। সেরিব্রাল অ্যাটাকের দিনটা থেকে ধরলে আরও বেশি, প্রায় 25 মাস। নিখুঁতভাবে গুণে গেঁথে দেখলে 754 দিন। এর মধ্যে একটি দিনের তরেও উঠে বসা তো দূরে থাক, নিজে নিজে নড়াচড়াও করতে পারেনি মা। পাশটুকুও ফিরিয়ে দিতে হতো। এই 25 মাসে একটা শব্দ পর্যন্ত বেরোয়নি মার গলা থেকে, গোঙানির আওয়াজও না। আমিও ধরে নিয়েছিলাম মা এভাবেই পড়ে থাকবে। রোজই মনে হতো মা আজকের দিনটাও রয়ে গেল, কালকের দিনটাও থাকবে, তারপরের দিনটাও। কিংবা হয়তো আলাদা আলাদা করে এত কিছু কথা কখনো মনেই হতো না। শুধু হৃদয়ের গভীরে গেঁথে গিয়েছিল একটা ধারণা, নিছক অস্তিত্ব হয়েই মা বুঝি কাটিয়ে দেবে অনন্তকাল। এর বাইরে অন্য কিছু ঘটা বুঝি সম্ভবই নয়। খবর পেয়ে আত্মীয় স্বজনরা আসছিল একে একে। সন্ধে নাগাদ বাড়ি ভিড়ে ভিড়াক্কার, অনেকটা সেই নার্সিংহোমে যেমন দল বেঁধে সবাই মাকে দেখতে যেত সেই রকম, কিংবা তার চেয়েও বেশি। এরকমই বুঝি হয়, মানুষের কাছে বিপন্নতার দাম আছে, মৃত্যুরও। মার মৃত্যু সম্ভাবনাটা দরকাচা মেরে যাওয়ার পর উদ্বেগ হয়ে গিয়েছিল ধীরে ধীরে, আমাদের কাছেও, আত্মীয়দের কাছেও। শেষ 1.5 বছরে কে কবার দেখতে এসেছে মাকে? ওই মাঝে মাঝে ফোনে খোঁজ খবর নেওয়া, কালে ভদ্রে হয়তো সশরীরে আগমন, ব্যাস ওইটুকুই। অথচ শ্মশানেও আজ আমার পাশে কত লোক, জ্যাঠতুতো দাদারা, খুড়তুতো ভাই, মাসির ছেলে, পিসির ছেলে, শালা, ভাইরা ভাই, বন্ধু বান্ধব। হিমেল রাতে মাকে যন্ত্রচিতায় চড়িয়ে এখন সবাই দাঁড়িয়ে এদিক ওদিক। প্রবীরদা হাত নেড়ে নেড়ে কথা বলছে খুকুদির বরের সঙ্গে। কিশোর আর সমু পাইচারি করছে, পল্টুরা চা খেতে চলে গেল। ঠান্ডাটা আজ বেশ পড়েছে, নাকি খোলা জায়গায় বলে বেশি লাগছে কামড়টা।
চারিদিকে ধোঁয়াশার পাতলা আস্তরণ, হ্যালোজেন বাতিগুলো কেমন মরা মরা। রেলিং ঘেরা জায়গাটায় মরশুমি ফুলে ফুল ফুটে রয়েছে কয়েকটা, ফুলেরাও যেন মলিন এখন। শ্মশান বলেই কি। গর্জন করতে করতে একটা ম্যাটাডোর হানা দিল চত্বরে। বিটকেল হরিধ্বনি সহযোগে খাট নামাচ্ছে একপাল যুবক। কে যেন চেঁচিয়ে ডাকলো কাকে। দূরে কোথাও চলছে ছররা হাসির মহড়া। ভেতরের হলঘরে জোর একটা কান্নার রোল উঠল, থেমেও গেল। চন্দন আর রনিদা উঠে গিয়েছিল পাশ থেকে, ফিরেছে। সিগারেট টানছিল রনিদা। টোকা মেরে ফেলে দিল পোড়া টুকরোটাকে। কাঁধে আলগা হাত রেখে বলল, হ্যাঁ, এখানে ঠান্ডায় কাঁপছিস কেন? চল ভেতরে গিয়ে বসি। না, এখানে ঠিক আছি। ভেতরে বিশ্রী গন্ধ, হট্টগোল, কান্নাকাটি, আমার ওখানে দম বন্ধ হয়ে আসছিল। তাহলে শালটা ভালো করে জড়িয়ে নে, কান ঢাক। এ সময় ঠান্ডা লেগে যাওয়াটা মোটেও কাজের কথা নয়। বলছি তো ঠিক আছি, তোমরা ব্যস্ত হইও না। রনিদা আর জোড়াজুড়ি করল না, বসেছে পাশে সিমেন্টের বেঞ্চিতে। চোখ তুলে আকাশ দেখলো কিটুক্ষণ, আবার সিগারেট ধরালো। লম্বা লম্বা টান দিচ্ছে। হঠাৎই বলল, আজকে পিসিকে একেবারে অন্যরকম দেখাচ্ছিল না রে বাবলু? ছোট্ট একটা শ্বাস পড়লো আমার। বললাম, মুখে কোনাও মাত্র রোগের চিহ্ন নেই, হুবাও সেই আগের রং ফিরে এসেছিল। মনে হচ্ছিল সেই পুরনো পিসিকে দেখছি। চন্দন বলে উঠল, কাকির মুখে কিরকম একটা হাসি লেগেছিল, লক্ষ্য করেছ রনিদা? কত কষ্টের অবসান হলো। বটেই তো। কিছু বলতে পারেন না, বোঝাতে পারেন না, কি খারাপ যে লাগতো। এবার পুজোর পর প্রণাম করতে গিয়ে মুখের দিকে তো তাকাতেই পারছিলাম না। কি মানুষ, আর তার কি হাল। অথচ দেখো, পিসি কিন্তু কখনো কারো পাকা ধানে মই দেয়নি। মা তো সেদিনও বলছিল, ভগবান কিন্তু এটা ন্যায় করলেন না। এত ভালো মানুষ, তারই কি না এই দুর্দশা। সারা জীবন কি স্ট্রাগলটাই না করেছে পিসি। অসুখ বিসুখ কিচ্ছু নেই, দুম করে পিসামশাই মারা গেল। বিনা মেঘে বজ্রপাত। বাবলু তো তখন হাফ প্যান্ট। অত বড় একটা ধাক্কা সামলেও পিসি মাথা উঁচু করে থেকেছে। চাকরি বাকরি করে একাই মানুষ করেছে বাবলুকে। যখন নিজস্ব ঘর দোর হলো, নাতি নাতনি নিয়ে একটু সুখের মুখ দেখছিল, তখনই ভগবান ডান্ডা মেরে দিল। আমরা তো মনে মনে প্রার্থনা করতাম, কাকি চলে যাক, কাকি এবার চলে যাক। রিয়েলি ওরকম ভেজিটেবল বনে যাওয়াটা কি বেঁচে থাকা বলে? পুরো ভেজিটেবল কোথায় বলো? কাকির তো সেন্স ছিল, ইভেন ইন দ্যাট হেল্পলেস সিচুয়েশন। সেটা তো আরো প্যাথেটিক। কি আরম্ভ করলে এরা! এসব কি এখন আলোচনা করার সময়? মা কি ছিল আমার জন্য, কত করেছে, সব তো অনেক পুরনো কথা, সবাই জানে, আমিও জানি। আমিও প্রাণপণ চেষ্টা করেছি মার সেই ঋণ শোধ করবার, সাধ্যের অতিরিক্ত করেছি। মার যখন স্ট্রোকটা হলো, খরচার পরোয়া না করে মাকে নিয়ে ছুটেছি বড় নার্সিংহোমে। সেখান থেকে মা ফিরল জড়বস্তু হয়ে। তবুও কি আমি হাল ছেড়েছিলাম? টানা 6 মাস ফিজিওথেরাপি। প্রথম 3টে মাস তো সকাল বিকেল, এর সঙ্গে ডাক্তার, নার্স, আয়া। মা সন্তানকে ভালোবাসবে, তার জন্য প্রাণপাত করবে, এ তো স্বতঃসিদ্ধ। কিন্তু আমিও কি মাকে কম ভালোবাসতাম? আমার উদ্বেগ ছিল না? নার্সিংহোমে কত রাত জেগেছি পর পর। অমুক নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তমুক নিউরোলজিস্টের কাছে যাচ্ছি, তমুক ফিজিওথেরাপিস্টের কাছে ছুটছি। বিরল ওষুধ খুঁজে ঘুরে বেড়াচ্ছি শহরময়। তারপরও যদি মা সুস্থ না হয়, সেটা তো মার কপাল।
তবু চেতনা যেটুকু ফিরেছিল সেও তো আমারই চেষ্টার জোরে। আশ্চর্য, আমার এই চেষ্টার দিকটা কেউ দেখলই না। নার্ভের মোটর সিস্টেম প্রায় অকেজো হয়ে গেলেও মার মস্তিষ্ক বেশ খানিকটা সচল হয়েছিল। ব্যাপারটা আমার নজরে আসে মাকে নার্সিংহোম থেকে ফিরিয়ে আনার 3-4 মাস পর। চৈতন্য ফেরার প্রকাশ অবশ্য ছিল মাত্র একটাই, চোখ আমাকে দেখলেই ঘুরতে শুরু করত। যেদিকেই যাই ডাইনে বাঁয়ে দরজায় জানলায় মার চোখ অনুসরণ করছে আমাকে। হ্যাঁ, শুধু আমাকেই। সত্যি কত সেবা করেছে মার। গোগল মাম্পি তো তাদের ঠাম্মার প্রাণ ছিল, অথচ ওদের দেখে মার দৃষ্টি কিন্তু ওরকম চঞ্চল হতো না। প্রথম প্রথম আমার গা শিরশির করত। কতদিন মার মাথার পাশে বসে প্রশ্ন করেছি, কি দেখছো মা, কিছু বলবে? মার দুই মনুতে অদ্ভুত এক কাঁপন, যেন একটা ভাষা ফুটেও ফুটে উঠছে না, গুমরাচ্ছে। ক্রমশ ওই দৃষ্টিতে অভ্যস্ত হয়ে গেছি। পরের দিকে তো দিব্যি একটা খেলায় দাঁড়িয়ে গিয়েছিল ব্যাপারটা। মাকে কেউ দেখতে এলেই বলতো, ওই আলমারিটার পাশে গিয়ে দাঁড়াতো বাবলু, দেখি একবার কেমন চোখটা ওর দিকে যায়, খাটের পিছনে চলে যা, এবার আর তোকে খুঁজে পাবে না, দেখ। ও মা, দেখো দেখো বাবলু বেরিয়ে যাচ্ছে, অমনি রেনুদির দৃষ্টিও। আহারে, একেই বলে চোখে হারানো। ইদানিং মার কাছে তেমন বসা হতো না। কি করব বসে থেকে? তাছাড়া আমারও তো ছেলে মেয়ে বউ অফিস সংসার এসব আছে নাকি। তার মধ্যেও রুটিন করে যেতাম 1-2 বার, দাঁড়াতাম একটু, মার পালস দেখতাম, আয়ার কাছে হাল হাকিকত জেনে নিতাম। সম্প্রতি একটা প্রেশার মাপার যন্ত্রও কিনেছিলাম, নিজেই মেপে নিতাম রক্তচাপ। কাহাতুক আর ওটুকুর জন্য রোজ রোজ 10টা টাকা করে গোনা যায়। রমাটা একেবারে টিপিক্যাল আয়া, ওর কোনো শেখার ইচ্ছেই নেই, ওকে দিয়ে ওসব কাজ হয়ও না। অফিস বেরোনোর আগেও নিয়ম করে একবার উঁকি দিতাম মার দরজায়। আচ্ছা, আজ কি দাঁড়ানো হয়েছিল মনে পড়ছে না। মোজা না রুমাল কি একটা যেন খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়োয় বোধ হয়। এত খুঁটিনাটি কি মনে রাখা সম্ভব? বিশেষ করে যে মানুষ দিনের পর দিন মাসের পর মাস একইভাবে টিকে আছে তার সম্পর্কে। আবার এলো একটা ডেড বডি, কাচের গাড়িতে, বয়স্ক মহিলা। রনিদা যান্ত্রিকভাবে কপালে হাত ছোঁয়ালো, আলগাভাবে বলল, আমাদের কপালটা ভালো। ঘুরে তাকালাম, মানে? পিসিকে একেবারে জাস্ট টাইমে আনা হয়েছিল, দেখছিস না তারপরে কেমন লাইন পড়ে গেল। আরো 10 মিনিট দেরি করলেই তোকে টানা 3 ঘন্টা বসে থাকতে হতো। এমন একটা মুহূর্তেও হাসি পেল। 25 মাস টানতে পারলাম, আর 3 ঘন্টায় কি বা ফারাক হতো। সন্তুদা আর দুলু কথা বলতে বলতে আসছে। 50 পেরিয়ে যাওয়া সন্তুদার এক আশ্চর্য গুণ আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর মৃত্যুর খবর পেলেই সন্তুদা সেখানেই থাক, গিয়ে হাজির। কাজকর্ম পুরোপুরি না মেটা পর্যন্ত স্বেচ্ছায় সমস্ত দায়িত্ব তুলে নেবে কাঁধে। আজও টেলিফোন পেয়ে এসে পড়েছে, বড় মাইমা আর রেখা বৌদিকে সঙ্গে নিয়ে। এসেই ঝটপট সব বন্দোবস্ত করে ফেললো সন্তুদা, কাচের গাড়ি, ধূপ, খই, অগ্রু। মার বুকে গীতা রাখা হয়েছে কিনা, খইয়ের ঠোঙায় খুচরো পয়সা দেওয়া হলো কিনা, প্রতিটি খুঁটি নাতিতেই সন্তুদার খড় নজর। শ্মশানে পৌঁছেও চরকি খাচ্ছে অনবরত। কর্পোরেশনের ঘরে দৌড়োদৌড়ি, পুরুতের সঙ্গে দর কষাকষি। আমি যখন আগুন হাতে মাকে প্রদক্ষিণ করছি, তখনও সন্তুদা আমার পাশে পাশে। সন্তুদার হাতে একখানা প্লাস্টিকের প্যাকেট। প্রবীর তাকে প্যাকেটখানা ধরিয়ে এলো আমার কাছে। বাবলু, তোদের জামা কাপড় কেনা কমপ্লিট, প্রবীর বাবুর কাছে রইল, চান করে পরে নিস। এত রাত্রিরে চান করব? না না, একটু গঙ্গা জল ছিটিয়ে নিলেই হবে। আহা, আমি কি গঙ্গায় ডুব দিতে বলেছি? বাড়ি গিয়ে তো করবি। কিরে বাবলু, পিসির জন্য এটুকু করবি না?
বটেই তো, এটুকু তো করবই। আমার মুখের ভাঙা চুল লক্ষ্য করেনি সন্তুদা, ফের বলল, পিসির ডেথ সার্টিফিকেটটা এখন আমার কাছেই রইল বুঝলি, 3 কপি জেরক্স করে দিয়ে দেবো, যত্ন করে রাখিস। হারালে কিন্তু পিসির কিচ্ছু পাবি না। হায় রে, পিসির যেন কত ধনদৌলত আছে। রিটায়ারমেন্টের সময় কুড়িয়ে বাড়িয়ে যা পেয়েছিলাম তার সিংহভাগই তো চলে গেছে ফ্ল্যাটে। বারণ করেছিলাম, শুনিনি। ও টাকা পুষে আমি কি করব রে বাবলু, বরং যতটা পারিস ক্যাশ দিয়ে দে, তোর ব্যাংক লোনটা কম পড়বে। রাগ করছিস কেন? তোর বাড়ি তো আমারও রে, তুই কি আর আমাকে তাড়িয়ে দিবি? ব্যাস, সঞ্চয় প্রায় সাফ। তাও যেটুকু তলানি পড়েছিল তাই দিয়ে নাতনির জন্য সোনার চেন বানাচ্ছে, দুম করে গোগলের নামে একটা ক্যাশ সার্টিফিকেট কিনে ফেললো। ওসব না করে কিছু যদি রাখতো বিপদের সময় তাও কাজে আসতো। পল্টু দীপুরা কখন যেন ফিরে হলঘরে ঢুকেছিল, বেরিয়ে ডাকছে, বাবলুকে নিয়ে চলে আসুন, আমাদেরটা হয়ে গেছে। সন্তুদা সঙ্গে সঙ্গে টান টান, আয় হায়, বেশ তাড়াতাড়ি হয়ে গেল দেখছি। রনিদা একদিক থেকে ধরেছে, অন্য দিক থেকে প্রবীরদা। আমাকে নিয়ে চলেছে মার ভস্মাবশেষের দিকে। এত জোরে হাত চেপেছে কেন? ভাবছে আমি পড়ে যাব, ভেঙে পড়ব। হলঘর পেরিয়ে উঁচু জায়গাটায় উঠলাম। আগুনে যাওয়ার অপেক্ষায় চ্যাঙারিতে শায়িত পর পর 4টে মৃতদেহ, তাদের টপকে নামছি সিঁড়ি বেয়ে। চুল্লি থেকে বিকরিত হচ্ছে তাপ, বিচিত্র এক ওমে শরীরটা উষ্ণ হয়ে যাচ্ছে আমার। উষ্ণ না হালকা, আমি ঠিক বুঝতে পারছি না। আজ এই পর্যন্তই। প্রথম পর্ব আপনারা শুনলেন, পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।